আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আমাদের প্রথম টপিক হচ্ছে আমাদের আজকে প্যাথোলজি, দ্য স্কেলিটাল সিস্টেম উইচ ইনক্লুডস দি বোনস অ্যান্ড জয়েন্টস। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা ক্লাসের কিছু অবজেক্টিভসগুলো ওভারভিউ করে নিই যে আজকের ক্লাসে আমরা কী কী জিনিস দেখব এবং শিখব। প্রথমে আমরা এই সিস্টেমের কিছু মেজর ডেফিনেশনস দেখব, এরপর আমরা কিছু কনসেপ্ট স্টাডি করব, প্যাথোফিজিওলজি কীভাবে হয় দেখব, এবং প্রফ রিলেটেড তোমাদের কী কী কোয়েশ্চেন থাকে এসব দেখবো আমরা আজকে। সো বেসিক্যালি আমি যদি বলতে চাই যে বোনস অ্যান্ড জয়েন্টসটা প্যাথোলজি হিসেবে একটু কম ইম্পর্টেন্ট হলেও এটা হচ্ছে তোমাদের ফাইনাল প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে ফাইনাল প্রফের কনসেপ্টগুলো বোঝার জন্য একটু ইম্পর্টেন্ট। সো আমরা শুরু করে দিই দেরি না করে। আমাদের শুরুর টপিক হচ্ছে অস্টিওমাইলাইটিস। ঠিক আছে, অস্টিওমাইলাইটিস হচ্ছে ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দি বোন অ্যান্ড বোন ম্যারো। যেহেতু আইটিস আছে, আইটিস থাকলেই বুঝতে পারছো যে এটা কোনো একটা ইনফ্ল্যামেশন। ঠিক আছে, অস্টিয়াম বা অস্টিও হচ্ছে বোনস এবং মাইলাইটিস, মাইল শব্দটার অর্থ হচ্ছে বোন ম্যারো। সো ইট ইজ দ্য ইনফ্ল্যামেশন অফ দি বোন অ্যান্ড বোন ম্যারো। আচ্ছা, এখন অস্টিওমাইলাইটিস থেকে আমরা কী কী দেখবো? আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা তোমাদের অনেক সময় রিটেনে আসে, ভাইভাতে খুব কম জিজ্ঞেস করে, এটা রিটেনেই বেশি আসে। রিটেনে আসে, এটার ক্লাসিফিকেশনটা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে বেসড অন দি ক্লিনিক্যাল কোর্স, ইট ইজ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট মানে কি এটা খুব কম সময় ধরে থাকবে, এবং ক্রনিক মানে কি এটা বেশি সময় ধরে থাকবে। ক্রনিক আবার তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্রনিক সাপুরেটিভ। ঠিক আছে, ক্রনিক সাপুরেটিভ বা পাস ফর্মিং। সেকেন্ডলি হচ্ছে 2 নম্বর টিউবারকুলার বা টিউবারকুলোসিস দিয়ে অর্গানিজম দেওয়া হবে, এবং 3 নম্বর হচ্ছে সিফিলিটিক, এটা হচ্ছে সিফিলিসের অর্গানিজম দেওয়া হবে। আরেকটা ক্লাসিফিকেশন করা যায়, ইট ইজ বেসড অন দি ইটিওলজি। ইটিওলজি মানে কি পজিটিভ অর্গানিজম কি, এটার ভিত্তিতে আমরা ডিভাইড করব। একটা হতে পারে ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, ভাইরাল, প্যারাসাইটিক। ব্যাকটেরিয়ালটি কিন্তু আমরা আগে পড়েছি কি কি, একটা হচ্ছে টিউবারকুলার, সিফিলিটিক, আর একটা হচ্ছে ক্রনিক সাপুরেটিভ। ঠিক আছে, সো ক্লাসিফিকেশন যদি আসে তোমরা এই দুই ভাগটাই মেনশন করবে তাহলে খুব ভালো হবে। এখন আমরা দেখব হচ্ছে অস্টিওমাইলাইটিসের প্যাথোজেনেসিস বা কীভাবে যে ডিজিজটা হয়। আমরা জানি আমাদের বোনসে এটা হচ্ছে ধরো এপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ, মানে এখানে একটা কার্টিলেজ থাকে যেটাকে আমরা বলি এপিফাইসিস। এপিফাইসিসের নিচে থাকে মেটাফাইসিস। ঠিক আছে, এবং এই মেইন বোন ফর্মেশন হয় হচ্ছে ডায়াফাইসিস। আচ্ছা, মেটাফাইসিসটা এটি ইম্পর্টেন্ট কেন? এখানে দেখা যায় যে অনেক টাফট অফ ক্যাপিলারিজ থাকে, এভাবে ক্যাপিলারি ছড়ায় থাকে বোনসে, তাই না? পড়েছো তোমরা অ্যানাটমিতে যে হেয়ারপিন লুপ আকারে থাকে। সো দেখা যায় কি যে এখানে যেহেতু ব্লাড ফ্লো বেশি থাকার জন্য এখানে দেখা যায় কি যে বাহির থেকে বডির যে কোনো জায়গা থেকে কোনো অর্গানিজম থাকলে এখানে আসে লজড হয়। দেখো এই জায়গাটা যেহেতু হেয়ারপিন একটা লুপ ফর্মেশন করেছে, এখানে কোনো অর্গানিজম ঢুকলে এটা বের হতে পারে না বা এখানে বাসা বাঁধে। ঠিক আছে, সো আমাদের যদি জিজ্ঞেস করে যে অস্টিওমাইলাইটিস কোন জায়গায় হয়, ইট ইজ ইন দি মেটাফাইসিস। কেন হয়? ডিউ টু লুপ অফ আর্টারিজ। ঠিক আছে, এটা একটা ভাইভার কোয়েশ্চেন। আচ্ছা, রিটেনে কিন্তু এই প্যাথোফিজিওলজিটা আসে। ঠিক আছে, সো প্যাথোজেনেসিস ইটস ইম্পর্টেন্ট ফর রিটেন প্লাস ভাইভা। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে কি দেখলাম যে মেটাফাইসিয়াল এন্ডে আমাদের লুপ অফ ক্যাপিলারিসে একটা অর্গানাইজেশন আসে, আটকা পড়লো। আটকা পড়ার পর হবে কি, সে এখানে প্রলিফারেশন করবে। প্রলিফারেশন করে ইনিশিয়াল সাইটে সে ইনফেকশন করবে, তাই না? আচ্ছা, এখন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, তোমাদের মনে নাই কি জানি না, তাই আমি আরেকবার রিভিউ করছি, যে এখানে আমাদের বোনসে ভক্সম্যান ক্যানেল থাকে এরকম, তাই না? এরকম ভকম্যানস ক্যানেল থাকে। ভকম্যানস ক্যানেলের সাথে একটার সাথে আরেকটা হ্যাভারশিয়ান সিস্টেম কানেক্টেড থাকে, তাই না? এরকম দেখা যায় কি অনেক এভাবে সবগুলো একটা একটার সাথে কানেক্টেড, এরকম ভকম্যানস ক্যানেল দিয়ে হ্যাভারশিয়ান সিস্টেমগুলো কানেক্টেড, তাই তো? সো দেখা যায় যে এইখানে যদি কোনো অর্গানিজম থাকে, সে করবে কি এখান থেকে পাশেরটায় চলে যাবে, এখানে আসবে, এখান থেকে আবার পাশেরটায় চলে যাবে, এখানে আসবে। সো এইভাবে হবে কি, কোনো একটা অর্গানিজম যদি এখানে থাকে, এখান থেকে সে আস্তে 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 পেরিওস্টিয়ামের নিচে এসে সে জমা হবে। পেরিওস্টিয়ামের নিচে এসে যখন জমা হবে তখন সে প্রচুর মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হয়ে হবে কি সাবপেরিওস্টিয়াল একটা অ্যাবসেস ফর্মেশন হবে। দেখো সাবপেরিওস্টিয়ালি একটা সে লিফট আপ করলো, তার মানে এটা যদি একটা বোনস হয় এবং এটা যদি বোনসের পেরিওস্টিয়াম হয়, অর্গানিজমটা এখানে মাল্টিপ্লাই করে করবে কি পেরিওস্টিয়াম থেকে এভাবে লিফট আপ করবে। সো লিফট আপ করার জন্য হবে কি আমাদের বোনসের ওয়ান অফ দ্য মেজর সোর্সেস অফ নিউট্রিয়েন্ট কিন্তু যে আর্টারি, এই আর্টারি কিন্তু পেরিওস্টিয়াল আর্টারি। সো দেখো দেখা যায় কি যে নর্মাল বোনসে এই পেরিওস্টিয়াম থেকে আর্টারি ঢুকে এখানে ব্লাড সাপ্লাই দিচ্ছে, এইখানে কিন্তু দিতে পারছে না, কারণ এখানে পেরিওস্টিয়ামটা লিফট আপ হয়ে গিয়েছে।
সো এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হচ্ছে ইসকেমিক নেক্রোসিস হবে। দেখো পেরিওস্টেম লিফট আপ হয়েছে, সো এই জায়গায় আমাদের ইসকেমিক নেক্রোসিস হয়েছে। এই ইসকেমিক নেক্রোসিস এটাকেই বলি হচ্ছে আমরা, দেখো সেকুয়েস্ট্রাম, ঠিক আছে। সেকুয়েস্ট্রামের ডেফিনেশন কি, ইট ইজ আ পিস অফ ডেড বোন ইন দ্য লিভিং বোন। দেখো লিভিং বোনের ভিতরে একটা ডেড বোন ফর্মেশন হয়েছে, এটাকেই বলছি আমরা সেকুয়েস্ট্রাম। এখন দেখো কিছুদিন পরে যখন এই সেকুয়েস্ট্রামটা মারা যাবে, এই সেকুয়েস্ট্রামকে ওয়ার্ল্ড আউট করে থিন ল্যামেলার একটা ওভেন বোন, পাতলা, খুব পাতলা একটা বোন ফর্মেশন হবে। এই বোনটার ডেন্সিটি কিন্তু অনেক পাতলা, এটাকে বলা হচ্ছে ইনভলুক্রাম, একটা হচ্ছে নিউ বোন ফর্মেশন হচ্ছে, তাই তো। এবং দেখা যায় যে অনেক দিন ধরে যদি এখানে তোমার এই জিনিসটা থাকে, এই যে সেকুয়েস্ট্রামটা থাকে, যদি আনট্রিটেড থাকে, আই মিন পেশেন্ট যদি কোনো ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক বা ট্রিটমেন্ট না পায়, সেক্ষেত্রে হবে কি, এই সেকুয়েস্ট্রামটা একসময় ব্রডিজ অ্যাবসেসের ফর্মেশন হবে। কী হবে, ব্রডিজ অ্যাবসেস। এই অ্যাবসেসটা একসময় বার্স্ট আউট হয়ে এখানে পাস বের হয়ে আসবে, তাই তো। এটাকে বলবো আমরা হচ্ছে সাইনাস। সো এটা হচ্ছে প্যাথোফিজিওলজি বা প্যাথোজেনেসিস অফ অস্টিওমাইলাইটিস। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আরেকবার আমি রিপিট করছি, টাফ টপ ক্যাপিলারিসে অর্গানিজম আটকা পড়বে, মাল্টিপ্লিকেশন করবে, পেরিওস্টেমে আসবে হ্যাভার্শিয়ান ক্যানেল দিয়ে, ভগম্যান্স ক্যানেল দিয়ে, আসার পর পেরিওস্টটা লিফট করবে। লিফট করার জন্য হবে কি, এখানে একটা ইসকেমিক নেক্রোসিস হবে। ইসকেমিক নেক্রোসিসটাকে বলছি হচ্ছে আমরা সেকুয়েস্ট্রাম। সেকুয়েস্ট্রামকে ওয়ার্ল্ড অফ করে আবার নতুন বোন ফর্মেশন হবে, এটার নাম হচ্ছে ইনভলুক্রাম। আর ইনভলুক্রাম যখন সেকুয়েস্ট্রাম যখন অনেক দিন থাকবে আনট্রিটেড, এটা হচ্ছে ব্রডিস অ্যাবসেস হবে, এবং ব্রডিস অ্যাবসেস আলটিমেটলি সাইনাস দিয়ে বাইরে ড্রেন করবে, তাই তো। আচ্ছা, এখন আসো আমরা ল্যাব ডায়াগনোসিস কীভাবে করব। তোমাদের কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে রাইট আ শর্ট নোট অন অস্টিওমাইলাইটিস। তখন তোমার শুরু থেকে ডেফিনেশন থেকে প্যাথোজেনেসিস, ল্যাব ডায়াগনোসিস সব লিখতে হবে, তাই তো। আচ্ছা, এখন ল্যাব ডায়াগনোসিস কীভাবে ল্যাব ডায়াগনোসিস করবো, আমরা জানি যে কোনো ধরনের ইনফ্লামেশনে কী হবে, আর ডাব্লিউবিসি এলিভেটেড হবে, ঠিক আছে। আর সিআরপি হচ্ছে ইনফ্ল্যামেটরি মার্কার, সিআরপিটা রাইজ হবে, ইএসআর রাইজ হবে। এখন ব্লাড কালচার করে কী পাবো, আমরা যে অর্গানিজমের জন্য আমাদের অস্টিওমাইলাইটিস হচ্ছে ব্লাড কালচার, এটা পজিটিভ পাবো, তাই তো। আর বায়োপসি, বোন কালচার করে আমরা কনফার্মেশন হতে পারবো। তাছাড়া আমাদের এক্সরে যে করি, এক্সরেটাও কিন্তু অনেক সুন্দর একটা গাইডেন্স দেয় আমরা অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে। কীভাবে দেয় দেখো, ইউজুয়ালি কী হয়েছে, এখানে যখন ছোট ছোট আমাদের লেশন তৈরি হবে, ইনভলুক্রাম, তারপর সেকুয়েস্ট্রাম তৈরি হবে, বোনের ডেন্সিটি আগের মতো থাকবে না, দেখো ব্রিটেল বোন তৈরি হবে, তাই না। এটা কিন্তু তোমরা এক্সরেতে এভাবে দেখো, দেখতে পারবে যে ডায়াফাইসিয়ালিনে এইভাবে তোমাদের বোনের ডেন্সিটিটা কমে গেছে। সো এটাই হচ্ছে এক্সরে ডায়াগনস্টিক, ঠিক আছে। এক্সরে দিয়েও আমরা ডায়াগনোস করতে পারি। সো আমরা আরেকটু ওভারভিউ করি, তিনটা টার্ম। একটা হচ্ছে সেকুয়েস্ট্রাম, ব্রডিস অ্যাবসেস, ইনভলুক্রাম। সেকুয়েস্ট্রাম কি, ইটস এ পিস অফ ডেড বোন ইন দ্য লিভিং বোন। ইনভলুক্রাম কি, এটা হচ্ছে ওভেন ল্যামেলার বোন, যেটা হচ্ছে কাভার করবে দি সেকুয়েস্ট্রাম। এবং ব্রডিস অ্যাবসেস হচ্ছে যদি সেকুয়েস্ট্রামটা লং টার্ম আনট্রিটেড থাকে, ইট মে টার্ন ইনটু ব্রডিস অ্যাবসেস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পটস ডিজিজ দেখব, ঠিক আছে। পটস ডিজিজ কি, ইট ইজ দি টিউবারকিউলার অস্টিওমাইলাইটিস, টিবি অস্টিওমাইলাইটিস অফ স্পাইন। তার মানে টিবির জন্য যদি কখনো অস্টিওমাইলাইটিস হয় অফ দি স্পাইন, এটাকে বলবো আমরা পটস ডিজিজ। দেখো এই যে দেখো, আমরা পটস মানে কি, পটস মানে হচ্ছে কুজা। দেখো না অনেক সময় যে কুজা হয়ে থাকে, এই কুজাটা কিন্তু পটস ডিজিজ, ঠিক আছে। সো একটা বাচ্চা আসলে আমরা কিন্তু পেডিয়াট্রিক্স, যখন তোমরা হয়তো অনেকে 4th ইয়ারে ওয়ার্ড করেছো, যে স্পাইনে আমরা গিববাস চেক করি, কোনো ধরনের গিববাস আছে কিনা, এটা আমাদের গাইড করে অনেক সময় যে বাচ্চার পটস ডিজিজ আছে কিনা, ঠিক আছে। এটা তেমন কোয়েশ্চেন আসে না, জাস্ট নামটা জেনে রাখা ইম্পর্টেন্ট যে টিউবারকিউলার অস্টিওমাইলাইটিস অফ দি স্পাইন ইজ কল্ড পটস ডিজিজ। আচ্ছা, এখন আমরা দেখবো বোন টিউমার্স। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, WHO ক্লাসিফিকেশন অফ বোন টিউমার্স, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমাদের এক এক জায়গায় এক এক রকম আছে। সো রবিনসিক একটু আলাদা করে আছে, বাট আমি WHO ফলো করছি। তোমরা চাইলেও কিন্তু রবিনসিকটা ফলো করতে পারো, আবার এটা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এটা বোঝানোর সমস্যা থেকে আমি এটা ইউজ করছি। তোমরা যদি তোমাদের কলেজে যদি রবিনসিকটা ফলো করো, তোমরা ওটা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। সো প্রিডমিনেন্ট টিস্যু দিয়ে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বোন, কার্টিলেজ এবং ম্যারো, ঠিক আছে। আচ্ছা, বোন কী কী হতে পারে, বোনের বিনাইন, আমরা জানি সব টিউমারের বেনাইন পার্ট আছে, ম্যালিগন্যান্ট পার্ট আছে। বিনাইনে কি, ওমা দিয়ে শেষ হবে, ঠিক আছে। অস্টিওমা, অস্টিয়েড
অস্টিওমা, অস্টিওব্লাস্টোমা, মানে ওমা দিয়ে আমরা আমাদের গাইড করবে এটা হচ্ছে বেনাইন, এবং অস্টিও মানে এটা হচ্ছে বোন, ঠিক আছে। আচ্ছা, ম্যালিগনেন্ট কি লাস্টে সার্কোমা থাকবে, তাই না? তার মানে এখানে কি থাকছে, অস্টিও সার্কোমা, অস্টিও মানে বোন, সার্কোমা মানে ম্যালিগনেন্ট, ঠিক আছে। এটা ফার্স্ট গ্রুপ গেল। সেকেন্ড গ্রুপ হচ্ছে কার্টিলেজ ফর্মিং। কার্টিলেজ মানে কি, এখানে কন্ড্রো কথাটা থাকবে, এবং যেহেতু বেনাইন ওমা থাকবে, কন্ড্রোমা, অস্টিও কন্ড্রোমা। সো এখানে বোন পার্টও থাকবে, কার্টিলেজ পার্টও থাকবে, তাই না? কন্ড্রোব্লাস্টোমা, এখানে ব্লাস্ট সেল প্রিডমিনেন্ট থাকবে, কন্ড্রোব্লাস্টোমা। কন্ড্রোমিক্সয়েড ফাইব্রোমা, ঠিক আছে, ফাইব্রাস টিস্যু বেশি থাকবে, এবং ম্যালিগনেন্সিতে কী হবে, কন্ড্রোসার্কোমা, ঠিক আছে। এই ভিতরে এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট তোমরা খালি কন্ড্রোসার্কোমা পড়লেই হবে, ঠিক আছে। আর ম্যারো টিউমার্স, এটা তোমাদের রবিনসের বোধহয় আননোন অরিজিন দিয়ে আছে, যে ইউইং সার্কোমা, অ্যামিলোব্লাস্টোমা, এভাবে পড়তে পারো, বা আমি যেভাবে লিখেছি এভাবে পড়লেও সমস্যা নেই। যে ইউইং সার্কোমা, এটা নিয়ে আমরা পরে পড়ছি, এবং মাইলোমা, ঠিক আছে। আর বাকি কিছু বাকিগুলো না বললেও সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখন একটা ইম্পর্টেন্ট কার্সিনোমা দেখব, সেটা হচ্ছে অস্টিওসার্কোমা, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ক্যান্সার আর কি। সো এটা হচ্ছে, ইট ইজ দ্য মোস্ট কমন প্রাইমারি ম্যালিগনেন্ট টিউমার অফ বোন। প্রাইমারি বলতে কি বলছি, এটা নিজস্ব বোনের নিজস্ব টিউমার, ইট ইজ নট মেটাস্টাসাইজড, ইট ইজ জাস্ট অরিজিনেটেড ফ্রম বোন। তার মানে দেখো, বোন থেকে সবচেয়ে বেশি কমন এই টিউমারটাই হয়। বাইমোডাল ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি আমরা বলো তো? দেখো, আমরা যদি একটা গ্রাফে ফেলি, তাহলে এইভাবে দেখতে পারবো যে বাচ্চাদের সবচেয়ে বেশি হচ্ছে, আবার যখন বয়স হচ্ছে তখন ইনসিডেন্ট নর্মাল, আবার যখন বয়স বাড়ছে তখন আবার ইনসিডেন্ট বেশি, আবার ইনসিডেন্ট নর্মাল। তার মানে দেখো, বাচ্চাদের এবং বয়স্কদের সবচেয়ে বেশি অস্টিওসার্কোমা হয়, মিডল এজ বা ইয়াং অ্যাডাল্টদের খুব কম হয়, এই জন্য এটাকে বলছে বাইমোডাল ডিস্ট্রিবিউশন। তারপরে দেখো, অ্যাসোসিয়েটেড উইথ প্যাজেটস ডিজিজ। প্যাজেটস ডিজিজ হচ্ছে বোনের একটা ডিজিজ, এটা নিয়ে আমরা বিস্তারিত এখন পড়বো না, এটা হচ্ছে ফাইনাল ইয়ারের পড়া। ইনফার্কশন, বোন যদি কখনো ইনফার্কশন হয়ে যায় বা রেডিয়েশন এক্সপোজার হয়, তখন দেখা গিয়েছে যে অস্টিওসার্কোমার রিস্ক অনেক বেশি। তারপর এটাও দেখো, মেটাফাইসিয়াল এন্ডে বেশি হয় অস্টিওসার্কোমা, তাই না? আমি অলরেডি বলেছি বোনসের কী কী এন্ড আছে, এপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ, মেটাফাইসিস, ডায়াফাইসিস। এবং দেখো, বেশিরভাগ 50% কেসে আমাদের নি জয়েন্টটাই বেশি এফেক্টেড হচ্ছে। এই যে দেখো, আমি নি জয়েন্টের ছবি দিয়েছি, এটা এখানে হচ্ছে নি জয়েন্টে বেশি অস্টিওসার্কোমা হয়। এবং এটা মিক্সড ব্লাস্টিক লাইটিকুলেশন, এই জিনিসটা বলতে আমি কী বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা ভাইভাতে জিজ্ঞেস করে যে অস্টিওসার্কোমা কি ব্লাস্টিক না লাইটিক। এখন ব্লাস্টিক মানে বোন ফর্মেশন, আর লাইটিক মানে বোন ডিস্ট্রাকশন। তার মানে দেখো, বোন ফর্ম করছে, এপাশে এ ডিস্ট্রয় করছে, তার মানে এখানে মিক্স দুটো জিনিস হয়। অনেকগুলো লেশন দেখবা যেগুলো হচ্ছে অস্টিওব্লাস্টিক লেশন, তার মানে নতুন বোন ফর্মেশন হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে না। আবার অনেক ক্যান্সার আছে যেগুলো হচ্ছে শুধু বোনস ডিস্ট্রয় হবে, ফর্মেশন হবে না, এগুলো কিন্তু অস্টিওলাইটিক লেশন। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে দুটোই জিনিসই হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, আমরা যদি গ্রস অ্যাপিয়ারেন্স, তার মানে একটা পার্সনের যদি বোন অস্টিওসার্কোমা হয়, আমরা যদি সার্কোমাটা কোনোভাবে দেখার সুযোগ করতে পারি, তাহলে কীভাবে দেখবো? লার্জ টিউমার, নাথিং নিউ, গ্রিটি অ্যান্ড গ্রেইশ হোয়াইট ইন কালার। দেখো, এটা অনেকটা গ্রিটি মানে চকের মতো হবে, ঠিক আছে। হেমোরেজ, সিস্টিক ডিজেনারেশন হবে। দেখো, এখানে হেমোরেজ আছে, ভিতরে সিস্ট ফর্মেশন হয়ে ডিজেনারেশন হয়েছে। কর্টিক্যাল ডিস্ট্রাকশন, বোনসের যে কর্টেক্স আছে, কর্টেক্সটা ডিস্ট্রাকশন হবে, এবং এটা স্প্রেড করবে মেডুলারি ক্যানেলে, ঠিক আছে। এবং সফট টিস্যু কিছু মাছ থাকতে পারে। এখন আসো, আমাদের হিস্টোলজিতে যদি আমরা দেখি, তাহলে কী জিনিস পাবো? তোমাদের এই অস্টিওসার্কোমাটা দেবে কি শর্ট নোট হিসেবে। শর্ট নোট হিসেবে যখন আসবে, প্রথমে ডেফিনেশন দিবা, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দিবা। ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বললাম, বায়োমোডাল ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে কোথায় কোথায় হয়, কোন জয়েন্টে হয়, মিক্সড ব্লাস্টিক লাইটিকুলেশন, তারপর হচ্ছে গ্রস অ্যাপিয়ারেন্স, এবং প্যাথোলজিক্যাল বা মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, ঠিক আছে। এই চারটা জিনিস লিখলে তোমাদের শর্ট নোটে কাটার কোনো জায়গা থাকবে না, বাঁচা পাবা হোপফুলি। আচ্ছা, এখন অস্টিওজেনিক সার্কোমাতে কী হয় দেখো, এখানে এই জিনিস সবচেয়ে জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউসিনোফিলিক হোমোজেনাস গ্লাসি অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটাকে বলো অস্টিয়েড। দেখো, ইউসিনোফিলিক হোমোজেনাস এবং গ্লাসি অ্যাপিয়ারেন্স, লিস্ট লাইক ম্যাটেরিয়াল থাকবে, ঠিক আছে। এবং এখানে দেখো, নেক্রোসিস এবং হেমোরেজও থাকবে। এখানে খুব একটা ডিস্টিংক্ট না, যেটাতে আমি একদম কনফার্মেটরি হব যে হিস্টোলজি দেখি যে অস্টিওসার্কোমা, সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এক্সট্রা ফাইন্ডিং। এই জিনিসটা 3 স্টার ফর ভাইভার জন্য 3 স্টার। ফার্স্ট অফ অল, যে জিনিসটা হয় সেটা হচ্ছে
অস্টিওসার্কোমা হচ্ছে কডম্যানস ট্রায়াঙ্গেল। কডম্যানস ট্রায়াঙ্গেলটা জিনিসটি, এটা যদি তোমার বোনস হয় আর এবং ধরো এটা হচ্ছে তোমার পেরিঅস্টিয়াম, ঠিক আছে, অস্টিওসার্কোমাটা এই জায়গাতে হবে এইরকম করে। এই জায়গার জন্য হওয়ার জন্য কী হবে, পেরিঅস্টিয়ামটা একটু লিফট আপ হবে, ঠিক আছে। দেখো এই জায়গায় দেখো পেরিঅস্টিয়ামটা একটু লিফট আপ হচ্ছে, দেখো এটা ট্রায়াঙ্গুলার একটা জিনিস না, এটা কি বলছে হচ্ছে কডম্যানস ট্রায়াঙ্গেল। এবং আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। নতুন বন যেগুলো ফর্ম হচ্ছে দেখো ওটা সূর্যের রশ্মির মতো ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার সানবার্স্ট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এগুলো হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এটা 3 স্টার ফর ভাইভা। এখন আমরা দেখবো ইউইং সার্কোমা। এই নামটা হয়তো আগে শুনেছো, অত একটা ডিটেলস বলা হয়নি, এখন আমরা এটা ডিটেলস আলোচনা করব। এটা হচ্ছে শর্ট নোটে আসে এবং ভাইভাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো কোয়েশ্চেন করা হয়, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। সো ইটস দ্য সেকেন্ড মোস্ট কমন বোন ডিজিজ ইন চিলড্রেন। দেখো বাচ্চাদের বেশি হয় এবং 20 বছরের নিচেই 80% হয়ে যায়। সো একটা বাচ্চা যদি আসে আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চার একে তো থাকতে পারে যে অস্টিওসার্কোমা, যেহেতু আমরা কি বলেছিলাম এটা বায়োমডেল ডিস্ট্রিবিউশন। সেকেন্ডলি ইউইং সার্কোমাটাও আমাদের মাথায় রাখতে হবে, ইউইং সার্কোমাটা মাথায় রাখতে হবে। তবে আমরা দেখেছিলাম কি অস্টিওসার্কোমা কোথায় হয়, মেটাফাইসিসে, কিন্তু ইউইং সার্কোমাটা হবে ডায়াফাইসিসে। এই দেখো ডায়াফাইসিসে, মোস্ট কমন ইন দ্য ফিমার, ঠিক আছে। আমরা যদি টিউমারটা দেখি, টিউমারটা এরকম সামহাট এরকম দেখাবে। এখানে হচ্ছে ইনফিল্ট্রেটিভ ট্যান কালার টিউমার থাকবে, টিউমার নেক্রোসিস থাকবে এবং এক্সট্রা অসিয়াস টিউমার কম্পোনেন্ট থাকবে। আসলে এইভাবে গ্রস অ্যাপিয়ারেন্স দেখে কোন ক্যান্সার এটা বলা খুবই টাফ। আমরা এর জন্য ক্যান্সার ডায়াগনোসিস করে একটা হলিস্টিক অ্যাপ্রোচটা হচ্ছে আমরা হিস্টোলজি কনসিডার করি, রেডিওলজি কনসিডার করি, সায়েন্স সিমটমস কনসিডার করি এবং পেশেন্ট প্রোফাইল কনসিডার করি। যে একটা যদি ইয়াং অ্যাডাল্ট আসে তার কিন্তু ইউইং সার্কোমা হওয়ার চান্স ভেরি আনলাইকলি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে হিস্টোপ্যাথোলজি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 স্টার ফর ভাইভা। এখানে 3 স্টার যে জিনিসটা শুনতে চাই সেটা হচ্ছে এখানে হোমার রোজেট অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। আমি লিখে দিচ্ছি হোমার রোজেট অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, ঠিক আছে। এই জায়গায় দেখো এটা হচ্ছে হোমার রোজেটের মতো অ্যাপিয়ারেন্স হচ্ছে। এটা কি শিটস অফ মনোটোনাস স্মল রাউন্ড ব্লু সেলস, প্রমিনেন্ট নিউক্লিয়াই অ্যান্ড মিনিমাল সাইটোপ্লাজম উইথ হ্যাভিং সিডো রোজেটস, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে হোমার রোজেট অ্যাপিয়ারেন্স। সো তোমার অনেক সময় ডায়াগনোসিস থাকে যে একটা বাচ্চা আসলো উইথ তার লিক পেইন আছে, আর হিস্টোলজি করে ব্যবসায়িক হিস্টোলজি করে দেখা গেলো যে তার হোমার রোজেট অ্যাপিয়ারেন্স আছে। ডায়াগনোসিস হচ্ছে তুমি এই হোমার রোজেট যখন দেখবে তখনই বুঝে ফেলবা যে এটা হচ্ছে ইউইং সার্কোমা। এবং রেডিওলজিক্যাল একটা ডিস্টিং ফিচার আছে, এটাও 3 স্টার ফর ভাইভা। এটাও জিজ্ঞেস করে অনেক সময় যে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়। দেখো অনিয়ন পিল, এখানে একটু খেয়াল করো, দেখো রসুনের কোয়ার মতো এভাবে লেয়ার বাই লেয়ার ফর্মেশন হয়েছে, ঠিক আছে। দেখো লেয়ার বাই লেয়ার, এটাই হচ্ছে অনিয়ন পিল অ্যাপিয়ারেন্স। এটা পাওয়া যায় একমাত্র ইউইং সার্কোমাতে। এখন আমরা দেখবো জায়েন্ট সেল টিউমার। জায়েন্ট সেল বলতে বোঝাচ্ছে যে সেলটা অনেক বড়। সেলটা কিভাবে হবে বড়, কারণ এটা হচ্ছে অস্টিওক্লাস্টোমা। তার মানে আমাদের যে অস্টিওক্লাস্টগুলো রয়েছিল, অস্টিওক্লাস্ট হচ্ছে মাল্টিনিউক্লিয়েটেড সেল। এই মাল্টিনিউক্লিয়েটেড সেলগুলো যখন প্রলিফারেশন হবে এটাই হচ্ছে অস্টিওক্লাস্টোমা, ঠিক আছে। এটা ইউজুয়ালি বেনাইন বা লোকালি অ্যাগ্রেসিভও হতে পারে এবং সবচেয়ে বেশি হয় এপিফাইসিয়াল এন্ডে, ঠিক আছে। এই যে দেখো জায়েন্ট সেল, এগুলো হচ্ছে মাল্টিনিউক্লিয়ার জায়েন্ট সেলগুলো একত্র হয়ে অস্টিওক্লাস্টোমা বলছি এগুলোকে। দেখো নিউক্লিয়াই দেখেছো, এটা একটা সেল কতগুলো নিউক্লিয়াই, তার মানে এটা হচ্ছে মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল। আচ্ছা, এবং রেডিওলজিতে এই জিনিসটা ভাইভাতে আমাকে ধরেছিল পরীক্ষায়, আমি তোমাদের বলছি, এটা হচ্ছে সোপ বাবল অ্যাপিয়ারেন্স। সোপ বাবল অ্যাপিয়ারেন্স যদি কখনো জিজ্ঞেস করে কোথায় পাওয়া যায়, এটা অলওয়েজ এটা হচ্ছে জায়েন্ট সেল টিউমার, ঠিক আছে। সোপ বাবল দেখো অনেকটা হচ্ছে সাবানের বুদবুদের মতো, তাই না। এটা হচ্ছে অস্টিওক্লাস্টোমা বা জায়েন্ট সেল টিউমার অফ বোন। আচ্ছা, এই জিনিসটা জিজ্ঞেস করা ভেরি আনলাইকলি, বাট যেহেতু আমাদের আজকের টপিকে আছে সো আমরা আলোচনা করেই যাই। একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। জিনিস দুটো কি, অস্টিও আর্থ্রাইটিস শুনে থাকবে, এটা হচ্ছে আমাদের বাসায় যাদের বয়স্ক দাদু নানু থাকে হয়তো শুনে থাকবে যে এখানে অনেকেরই অস্টিও আর্থ্রাইটিস হয়, ঠিক আছে। এখন অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে একটা ডিজেনারেটিভ চেঞ্জ, ডিজেনারেটিভ অথবা প্রেশার চেঞ্জ। তার মানে আমাদের লার্জ জয়েন্টগুলো যখন অনেক দিন ইউজ হয়
অনেকদিন ইউজ হওয়ার পর ক্ষয়ে যায়, ঠিক আছে, অনেকদিন ইউজ করার পর ক্ষয়ে যায়। দেখো এখানে কিন্তু সেটাই হয়েছে, ডিগ্রেডিং কার্টিলেজ জয়েন্ট কার্টিলেজগুলো অনেক ইউজ করার জন্য ক্ষয়ে গিয়েছে, ক্ষয়ে যায় এখানে সাবকন্ড্রাল মানে কার্টিলেজের ভিতরে সিস্ট তৈরি হয়েছে, ঠিক আছে। রিডিউস জয়েন্ট স্পেস, যেহেতু কার্টিলেজ নাই জয়েন্ট স্পেস ক্ষয় হয়, ছোট হয়ে যায়। আচ্ছা, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? এটা হচ্ছে একটা ইমিউনোলজিক্যাল ডিজিজ। এখানে কি হবে? এখানে অ্যান্টিবডিজ এগেইনস্ট দি সাইনোভিয়াল মেমব্রেন, এবং সাইনোভিয়াল মেমব্রেনে আমাদের দেখো এখানে লিম্ফোসাইট, বিভিন্ন ধরনের সাইটোকাইন, ম্যাক্রোফেজ সব এখানে এসে জমা হয়ে এটাকে একটা প্যানাস তৈরি করে। প্যানাস মানে হচ্ছে একটা স্পাইকি প্রজেকশন, ঠিক আছে। এই স্পাইকি প্রজেকশন তৈরি হয় এবং আমাদের দুটো বোন একসাথে কানেক্ট হয়ে যায়, এটাকে বলে ফাইব্রাস অ্যাঙ্কাইলোসিস, ঠিক আছে, বা বনি অ্যাঙ্কাইলোসিস, ঠিক আছে। সো এটাই হচ্ছে পার্থক্য। এখানে যদি আমরা দেখি একটু, রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে প্রলিফারেশন ইনফ্লামেশন, কিন্তু এখানে কিন্তু ইনফ্লামেশন না, এখানে কি ডিজেনারেশন বা ডিগ্রেডেশন অফ আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে। এখানে প্যানাস পাওয়া যায়। প্যানাস কি? যে বললাম একটা ফিঙ্গার লাইক দ্য স্পাইক লাইক প্রজেকশন, যেখানে হচ্ছে বিভিন্ন ইমিউনোলজিক্যাল সেলস থাকবে, যেহেতু ইনফ্লামেশন হয়েছে। সো এখানে আমাদের ইমিউনোলজিক্যাল সেল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এগুলো থাকবে। কিন্তু এখানে কী হবে? এখানে তোমার ওভার ইউজের জন্য লস অফ কার্টিলেজ হয়ে যাবে, তাই তো। এফেক্টস দ্য ওয়েট বিয়ারিং জয়েন্টস, যেহেতু বলেছি যে আমাদের বেশিরভাগ কাজগুলো যেগুলো ওয়েট বিয়ার করে, যেরকম নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো কিন্তু আগে এফেক্টেড হবে। কিন্তু এগুলো হচ্ছে এফেক্টস হ্যান্ড অ্যান্ড ফিট, যেহেতু ইমিউনোলজিক্যাল ডিজিজ, এগুলো যে কোনো জায়গায় হতে পারে, তাই না। সিমেট্রিক্যাল, যেহেতু আমাদের ইমিউনোলজিক্যাল ডিজিজ সবখানে সমানভাবে হবে। অ্যাসিমেট্রিক্যাল, কারণ এখানে কিন্তু সবার কিন্তু সব জয়েন্ট সেমভাবে ইউজ হয় না, তাই না। আচ্ছা, আর এখানে আনলার ডিভিয়েশন পাবো, এখানে পাবো না। সোয়েলিং অফ মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এতটুকু ইম্পর্টেন্ট। আমি যা বলেছি এতটুকু বলতে পারলে মোর দেন এনাফ। সো আমাদের বোনস অ্যান্ড জয়েন্টস ইন শর্ট শেষ। সো আসলে এগুলো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কেন, তোমাদের বোনস অ্যান্ড জয়েন্টস থেকে প্রফে খুবই কম কোয়েশ্চেন হয়, এবং ভাইভাতে আমি যা বলেছি এর বাইরে তোমাদের কোয়েশ্চেন করার চান্স প্রায় নাই বললেই চলে, ঠিক আছে। সো এত টেনশন করার কিছু নেই। আমরা হচ্ছে এখন নেক্সট টপিকে যাই, সিএনএস প্যাথোলজি। কিছু টার্মিনোলজি দিয়ে আলোচনা করি আমরা। মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেশন আইটিস যেহেতু আছে অফ দ্য মেনিনজেস মানে ব্রেনের কাভারিং। মেনিঙ্গো এনকেফালাইটিস কি? মেনিনজেস যদি ইনভলভ করে আলটিমেটলি ইনফ্লামেশনটা কিন্তু ব্রেইনের প্যারেনকাইমাতেও ছড়ে যাবে, তাই না। সো মেনিনজেস থেকে এনসেফালাইটিস হয়ে গিয়েছে, এটা হচ্ছে মেনিঙ্গো এনকেফালাইটিস। ডিমাইলিনেটিং ডিজিজ কি? আমরা জানি যে আমাদের পেরিফেরাল নার্ভ শিটগুলো মাইলিনেশন করা, তাই না, মাইলিন ফাইবার দিয়ে আবদ্ধ আছে। কোনো কারণে যদি মাইলিন ফাইবারগুলো আস্তে আস্তে ডিগ্রেডেশন হয়, এটা কি বলতে চাচ্ছি আমরা? ডিমাইলিনেটিং ডিজিজ। আর ডিজেনারেটিভ ডিজিজ কি? এটা হচ্ছে আমরা অনেকেই শুনে থাকবা যে সব অর্গান আস্তে আস্তে কাজ করার পর ডিজেনারেশন হয়, তার মানে আগের মতো আমরা জানি যে সব কিছু রেপ্লিকেবল, কিন্তু আগের মতো যখন রেপ্লিকেবল ক্যাপাসিটি না থাকে সেক্ষেত্রে এটা ডিজেনারেটিভ ডিজিজ। কিন্তু ব্রেইন কিন্তু নন রেপ্লিকেবল, সেখানে হয় কি আমাদের ব্রেইনটা অনেক সময় দেখবা যে বলে যে বয়স্ক মানুষের ব্রেইন শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়, এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টিউমার্স কিছু দেখব। সো টিউমার্স দেখার জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ব্রেইনে দুই ধরনের সেল আছে, ঠিক আছে। একটা হচ্ছে নিউরনস, একটা হচ্ছে গ্লায়াল সেলস। গ্লায়াল সেলস হচ্ছে আমাদের ব্রেইনের সাপোর্টিং সেলসগুলোকে আমরা গ্লায়াল সেলস বলি, তাই না। আচ্ছা, এখন দেখো প্রাইমারি টিউমার্স মানে কি? ব্রেইনের নিজস্ব টিউমার। আর সেকেন্ডারি টিউমার কি? অন্য জায়গা থেকে মেটাস্টেসিস করেছে, তাই না। তোমাদের এই টিউমার্সের ফিনেস কিন্তু রিটিনে আসে, ঠিক আছে। সো দেখবা যে মেনিনজেস থেকে ব্রেইনের কাভারিং যেটা, সেটা হচ্ছে মেনিনজেসের যদি তোমার বেনাইন টিউমার হয়, এটাকে বলা হচ্ছে মেনিনজিওমা, তাই না। তার মানে ওমা হচ্ছে যেহেতু বেনাইন টিউমার, মেনিনজিওমা বেনাইন টিউমার। কিন্তু কথা হচ্ছে মেনিনজিওমা বেনাইন হবে কিনা ম্যালিগনেন্ট হবে, এটা ডিপেন্ড করবে এটা কি কোনো স্ট্রাকচারকে চাপা দিচ্ছে কিনা। ধরো আমার মেনিনজেসটা এইভাবে ব্রেনকে কাভার করে আছে, তাই না, এরকম না, একটু মানে ধরে রাখো যে এরকম অনেকটা। এখন এই জায়গায় যদি কোনো ইনফিলট্রেটিং টিউমার হয় যেটা আমার ব্রেইন ম্যাটারকে চাপ দিচ্ছে, তখন কি হবে? এটা কি আর বেনাইন থাকবে না। সো মেনিনজিওমা ইউজুয়ালি বেনাইন, এটা কিন্তু ম্যালিগনেন্ট না বা স্প্রেড করে না, কিন্তু দেখো এটার প্রেশার ইফেক্টের জন্য এটা অনেক সময় লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে, ঠিক আছে। সো মেনিনজিওমা বেনাইন শুনে মনে হলো এটা বেনাইন না। এমন কিছু টিউমার আছে যেগুলো ওমা দিয়ে শুরু হলেও কিন্তু বেনাইন না। মেনানজিওমা, সেমিনোমা, এটা কিন্তু তোমাদের ভাইবার কোশ্চেন ফার্স্ট টাইমে আই গেস পড়েছো, যে নেম সাম টিউমার্স হুইচ এন্ড উইথ ওমা বাট ইজ নট বেনাইন, ঠিক আছে।
আচ্ছা, সো এখন গ্লায়াল সেলস আমরা একবার পড়লাম হচ্ছে মেনিঞ্জেসের হচ্ছে টিউমারটা। এখন আমরা গ্লায়াল সেলসের টিউমার দিব। গ্লায়াল সেলসের টিউমারগুলোকে আমরা বলি গ্লায়োমা এক কথায়। এখন গ্লায়াল সেলস কী কী আছে আমরা জানি, অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইটস, এপেন্ডাইমা এবং মাইক্রোগ্লায়া। এর মধ্যে মাইক্রোগ্লায়াটা হচ্ছে তোমার ডিফেন্স সেলস, যেগুলো হচ্ছে ডাব্লিউবিসি বা ম্যাক্রোফেজ, ঠিক আছে। এখন অ্যাস্ট্রোসাইট থেকে যেটা হবে অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোসাইট থেকে অলিগোডেন্ড্রোসাইটোমা বা অলিগোডেন্ড্রোমা, এপেন্ডাইমা থেকে এপেন্ডাইমোমা। নাথিং নিউ, এখানে যেগুলো আগে পড়েছে অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোমা, এপেন্ডাইমোমা, ঠিক আছে। এছাড়াও কিছু এমব্রায়োনাল সেল থাকে, আমাদের ব্রেইনে। এগুলোর যদি কোনো টিউমার হয় এগুলোকে বলা হচ্ছে মেডুলোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা। এবং জানা হচ্ছে ব্রেনে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের অনেক সময় টিউমার হতে পারে, যেরকম এনজিওমা, এনজিওসার্কোমা। আর এরপর আসি হচ্ছে আমাদের সেকেন্ডারি টিউমার, মেটাস্টাসিস যদি হয়, যেরকম মেলানোমা, ঠিক আছে, ব্রেস্ট, লাং, জিআইটি, এগুলো থেকে মেটাস্টাসিস হয়ে অনেক সময় সিএনএসে পেনিট্রেট করে। এইগুলো হচ্ছে টিউমার্স অফ সিএনএস। এটা কিন্তু তোমার রিটেনে আসে। এই জিনিসটা 3 স্টার ফর রিটেন, এটা আমাদের প্রফে এসেছিল। এই জিনিসটা খুব কঠিন না, কিন্তু কেন জানি এই জিনিসটা সবাইকে স্কেপ করে আমি জানি না। আমাদের পরীক্ষায় চলে এসেছিলো দেখে আমি তোমাদের জিনিসটা পড়া দিচ্ছি। একটা হচ্ছে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ সিএনএস টিউমার্স, অ্যানাটমিক্যাল সাইটস। তার মানে দেখো লোকাল ইফেক্ট, আ বেনাইন মেনিনজিওমা মে কজ কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট ফ্রম কম্প্রেশন অফ দি মেডুলা। তার মানে দেখো মেনিনজিয়াস কিন্তু পুরা সিএনএসটাকে এভাবে কভার করে আছে, তাই না। এখন তুমি জানো যে মেডুলাতে এখানে তোমার রেসপিরেটরি সেন্টার আছে, তাই না। কোনোভাবে যদি এখানে একটা মেনিনজিওমা হয়ে আমার এই সিএনএস যে কার্ডিওরেসপিরেটরি সেন্টার আছে এটাকে কম্প্রেশন করে, তখন হবে কি এটা কার্ডিওরেসপিরেটরি সেন্টারটা শাট ডাউন হয়ে যাবে, যার ফলে হবে কি আমার কার্ডিওরেসপিরেটরি ডিগ্রেডেশন হবে এবং পেশেন্ট মারা যাবে। তার মানে দেখো একটা বেনাইন টিউমার থেকে পেশেন্ট মারা গেল, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু বডির অন্য কোনো জায়গায় তুমি পাবা না এইভাবে। তবে দেখো ইনফিলট্রেশন, লো গ্রেড লিশনও মাঝে মাঝে ইনফিলট্রেট করে লার্জ রিজিয়নে, ঠিক আছে। এটা হচ্ছে কেন করে এটার ব্যাখ্যা খুব একটা দেওয়া যায় না, যেহেতু এগুলো ব্যাখ্যা নেই, এই জন্য কিন্তু স্পেশাল ফিচার্স এগুলো বলা হয়েছে। তবে দেখো মেটাস্টেসিস, ইভেন দ্য মোস্ট হাইলি ম্যালিগনেন্ট গ্লায়োমাস রেয়ারলি স্প্রেড। এটা কেন বলতে পারবে? এটার উত্তরটা হচ্ছে আমাদের ব্রেইনে কিন্তু কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজ নাই, যার জন্য দেখা যায় কি আমাদের বোনস সিএনএস এর টিউমারগুলো বাইরে মেটাস্টাসাইজ করে না, রেয়ারলি করে না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং ডিসেমিনেশন, এটাও অনেকটা সেম। রিকারেন্স, এদের খুব হাই গ্রেড অফ রিকারেন্স আছে, ঠিক আছে। এবং থেরাপিউটিক অপশনস খুব লিমিটেড। এগুলো হচ্ছে তোমাদের সিএনএস এর স্পেশাল কিছু ফিচার্স। এখন গ্লায়োমাগুলোর একটু আলোচনা করবো। আমি আগে বলেছিলাম কী কী আছে, অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইটস, এপেন্ডাইমা। অ্যাস্ট্রোসাইট থেকে অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোসাইট থেকে অলিগোডেন্ড্রোমা, এপেন্ডাইমাল সেলস থেকে এপেন্ডাইমোমা। এই জিনিসটা তোমাদের লিটনে শর্ট নোট আসে, ঠিক আছে। সো আমি এইভাবে লিটনে আসলে এইভাবে 3 ভাগে ভাগ করে লিখবে এবং হিস্টোলজিক্যাল ফিচার্সগুলো লিখলে খুবই ভালো। দেখো অলিগোডেন্ড্রোমা আমি কী এঁকেছি, এটা হচ্ছে তোমার হিস্টোলজিক্যাল ফিচার্স এবং এইটাকে বলা হয় অমলেট প্যাটার্ন, ঠিক আছে। দেখো ডিম পোচের মতো একটা, ঠিক আছে, সরি মামলেট, তাই না, মামলেট, এটাকে বলে মামলেট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এটা অলিগোডেন্ড্রোমায় পাওয়া যায়। এটা কিন্তু অনেক ভালো পারলে তখন স্যারে জিজ্ঞেস করতে পারে, ইউজুয়ালি জিজ্ঞেস করে না এটা। এবং দেখো এপেন্ডাইমাতে কী কী পাবো, পেরিভাস্কুলার সিউডোলজ। দেখো এটা হচ্ছে একটা ভেসেলের আশেপাশে এইভাবে রজেট একটা ফর্ম করবে। এটা হচ্ছে এপেন্ডাইমোমার একটা কি বলবো ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স, তাই তো। আচ্ছা, এতটুকু লিখতে পারলে খুবই ভালো। এখন আমরা মেনিনজিওমা মানে একটু পড়বো। মেনিনজিওমা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন প্রাইমারি ইন্ট্রাক্রেনিয়াল নিওপ্লাজম, ঠিক আছে। ইট ক্যান বি সাকসেসফুলি রিমুভ বাই সার্জারি। তার মানে কোনো একটা পেশেন্ট তোমার কাছে আসলো যে দেখলে তুমি মেনিনজিওমা নিয়ে আসছে, পেশেন্ট জিজ্ঞেস করলো আমার ট্রিটমেন্ট মডালিটি কী, সে আমাকে আমি ওষুধ খাই ঠিক হবো, তখন তুমি পেশেন্টকে খুব ভালো করে কাউন্সিলিং করতে পারবে যে না, আপনি চাইলে যদি এখন ট্রিটমেন্ট মডালিটিস অনেক ভালো আছে, আপনি সার্জারি করেও এখন ঠিক হতে পারেন, ঠিক আছে। এবং এটার ম্যানিফেস্টেশন হচ্ছে সিজার। কেন? আমরা জানি যে সিজার কীভাবে হয়, অ্যাবনর্মাল এক্সাইটেশন অফ দ্য ব্রেইন। ধরো এখানে একটা মেনিনজিওমা হয়েছে, ব্রেইনকে এক্সাইট করবে, অ্যাবনর্মালি এক্সাইটেড করে সে এখানে সিজার কজ করবে, তাই না। দেখো কিছু কমন লোকেশনস, এটা কিন্তু ভাইভাতে আসে। কমন লোকেশনস অফ মেনিনজিওমা কোথায়, ইন্ট্রাভেন্ট্রিকুলার। তার মানে আমাদের ব্রেনের যে ভেন্ট্রিকেল আছে, দেখো 1 নাম্বার এই ভেন্ট্রিকেলের মাঝখানে হতে পারে, 2 নাম্বার প্যারাস্যাজাইটাল। আমরা জানি যে এটা হচ্ছে ব্রেনের
স্যাজিটাল, তার মানে ঠিক আছে না, স্যাজিটালের পাশে প্যারাস্যাজিটাল। 3 নম্বর হচ্ছে ফেলসাইন, এটা দরকার নেই। 4 নম্বর হচ্ছে সুপ্রাসেলার, দরকার নেই। 5 নম্বর হচ্ছে ক্লাইভাসটা বলতে পারছে দরকার নেই। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ফোরামেন ম্যাগনাম। এই যে আমাদের ব্রেন যেখান থেকে বের হয় স্কাল থেকে, ফোরামেন ম্যাগনাম এখানে হতে পারে। অলফ্যাক্টরি গ্রুভ এবং সেরিবেলার। ঠিক আছে, আমি যেগুলো আন্ডারলাইন করেছি এগুলো বলতে পারলেই হবে। আচ্ছা, এখন মেনিনজিওমার হিস্টোলজিক্যাল ফিচার্স, এটা ভিভিআই ফর ভাইভা। তোমাদের স্যার বলবে একটা মানে অনেক সময় ভাইভা এইভাবে দেয়, বা আমি জানি না ময়মনসিংহ মেডিকেলে কে আছো, ময়মনসিংহ মেডিকেলে কিন্তু বক্স কোশ্চেন এটা আছে যে একটা পেশেন্ট আসলো উইথ রিকারেন্ট হিস্ট্রি অফ সিজার্স, তারপর তুমি এমআরআই করে একটা প্যারাস্যাজিটাল সেকশনে একটা ম্যাসলেশন পেলা, এবং এটার তুমি যখন বায়োপসি করলা এখানে পেলা কি স্থ্যামোমা বডি এবং হোল্ড লাইক অ্যাপিয়ারেন্স। এই দুইটা জিনিস তোমাকে গাইড করবে দিস ইজ মেনিনজিওমা। কি বললাম, একটা হচ্ছে হোল বডি, তাই না? হোল বডি মানে এরকম একটা সেন্টার থেকে এরকম করে ঘুরে 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 থাকবে, আর স্থ্যামোমা বডি হচ্ছে এরকম। ঠিক আছে, আর গ্রস ফিচার দেখো এখানে মানে আলুর মতো, তাই না? কাটলে আলুর মতো মনে হচ্ছে, এটা হচ্ছে মেনিনজিওমা। ঠিক আছে, এখন আমরা দেখব সিএসএফ এর এক্সামিনেশন। এই জিনিসটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার। লাম্বার পাংচার কখন করব? একটা পেশেন্ট আসলে ইনফেকশন নিয়ে, কি মেনিনজাইটিস, এনসেফালাইটিস। আমরা আই গেস তোমরা জানো, ক্লিনিক্যালি জানার কথা যে সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন কি। একটা হচ্ছে কি নেক রিজিডিটি, কার্নিক সাইন, ব্রুজেনস্কি সাইন। একটা পেশেন্ট আসলো ফেব্রাইল সিজার, মানে খুব জ্বর নিয়ে আসলো, আনকনশাস পেশেন্ট বা কনশাস এবং সিজার নিয়ে আসছে। পেশেন্টে তুমি দেখলে যে নেক রিজিডিটি আছে, কার্নিক সাইন, ব্রুজেনস্কি সাইন আছে, তুমি সাসপেক্ট করবে পেশেন্টের মেনিনজাইটিস হয়েছে, তুমি অ্যাডভাইস করবে যে লাম্বার পাংচার করেন। এনসেফালাইটিস হবে, পেশেন্টের কনশাসনেস লেভেল ড্রপ করবে, রিকারেন্ট সিজার হবে, ঠিক আছে না, জ্বর আসবে, তুমি সাসপেক্ট করবে যে এনসেফালাইটিস। তারপর হচ্ছে ইনফ্লেমেটরি কিছু কন্ডিশন থাকে, যেরকম সার্কয়েডোসিস, নিউরোসোফিলস, এসিলি, এসব জিনিস কি করে ব্রেইনে ইনফ্লেমেটরি কিছু চেঞ্জ আনে। ঠিক আছে, এই জন্য আমরা সিএসএফ করে লাম্বার পাংচার করে সিএসএফ চেক করে আমরা ডায়াগনোজ করতে পারি। কিছু ইনফিলট্রেটিভ কন্ডিশন যেরকম লিউকেমিয়া, লিম্ফোমা। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে থেরাপিউটিক এইম, কি অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগস। আরেকটা আছে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স দিই, অ্যান্টি ক্যান্সার ড্রাগস দিই, অ্যানাস্থেটিক ড্রাগস দিই, এসব। ঠিক আছে, এসব হচ্ছে ইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং কন্ট্রাইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার, ইট ইজ 3 স্টার ফর বোথ রিটেন অ্যান্ড ভাইভা। কি হয় এখানে দেখো, এখানে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনস আছে কিছু, এবং কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস আছে। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনস কি? যদি যেখানে লাম্বার পাংচার করবা নাম্বার 3 এবং 4 লেভেলে, তাই না, এটা পড়েছ আই গেস, নাম্বার 3, 4 লেভেলে যদি কোনো ইনফেকশন থাকে স্কিনে, তাহলে কি হবে? আমি যদি যখন প্রিক করব, ইনফেকশনটা কি সাথে ভিতরে ঢুকে যাবে না সিএসএফ এ? খুবই ডেঞ্জারাস, সেটা করা যাবে না। তারপর মিড লাইন শিফট, কোনো কারণে যদি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও বলে রাখি যে ধরলা যে আমাদের স্পাইনটা কিন্তু আমাদের ব্যাক বরাবর থাকে, ভার্টিব্রাটা, কোনো কারণে যদি জানো যে ভার্টিব্রাটা শিফটেড, তখন আমি লাম্বার পাংচার করলে দেখা যাবে কি স্পাইনাল কর্ড ইনজুরি হবে। ঠিক আছে, তারপর কি পোস্টিরিয়র ফোসা ম্যাস, লস অফ সুপিরিয়র সেরিবেলার সিস্টার্ন, আর লস অফ পারডিজিমিনাল প্লেট সিস্টার্ন। আচ্ছা, এইসব জিনিস বলেছে, ঠিক আছে, কিন্তু এইসব জিনিস আমার মনে হয় কি না বলাই বেটার। তার চেয়ে আমরা রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনসে জাম্প করি। এটা খুবই ইম্পর্টেন্ট যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি রাইজ থাকে, ঠিক আছে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রাইজ থাকলে কি হবে, এটা তোমাদের ভাইবার কোশ্চেন, যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রাইজ করা সত্ত্বেও যদি আমি একটা পেশেন্টের লাম্বার পাংচার করি তখন কি হবে? দেখা যাবে কি যে লাম্বার পাংচার যদি আমরা করি একটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়া পেশেন্টকে, তখন ব্রেইন হার্নিয়েশন হবে এবং পেশেন্ট ডাই। ঠিক আছে, এই জিনিসটা সারা শুনতে চাই যে ব্রেইন হার্নিয়েশন হবে। ঠিক আছে, তারপর দেখো কোয়াগুলোপ্যাথি। আমরা জানি যে লাম্বার পাংচার একটা ইনভেসিভ প্রসেস, যদি আমরা এখানে বিটিসিটি দেখে না নিই, কোয়াগুলোপ্যাথি থাকে পেশেন্টের, তখন ব্লিডিং স্টপ হবে না। এবং লাস্টলি কোনো যদি ব্রেইন অ্যাক্সেস থাকে পেশেন্টের প্রি এক্সিস্টিং, তাহলে করা যাবে না এখানে। ঠিক আছে, এখন স্টেপস অফ সিএসএফ কালেকশন, এই জিনিসটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবেই করবে। একটা পেশেন্টকে কীভাবে সিএসএফ কালেকশন করবা? প্রথমে বলতে হবে পেশেন্টকে ল্যাটারাল ডিকুপিরাস পজিশনে, নি এলবো পজিশনে নিব।
নি এলবো পজিশনে নিব, ঠিক আছে। নি এলবো পজিশনের জন্য হবে কি, পেশেন্ট এভাবে ফ্লেক্স হয়ে তোমার দিকে কাত করে শুবে। আমি যদি একটু স্পাইন আঁকি পেশেন্টে, এটা হচ্ছে পেশেন্টের স্পাইন, এটা হচ্ছে হাঁটু, আর এটা হচ্ছে ধরো মাথা, মানে এরকম কার্লড আপ হয়ে শুবে, ঠিক আছে। আমার আঁকা খুব খারাপ হয়েছে, আমি সরি, বাট এরকম হচ্ছে অনেকটা কনসেপ্টটা, ঠিক আছে। এটা হচ্ছে এরকম পেশেন্ট এভাবে শুবে। তারপর তুমি লোকেট করবা যে L3 L4টা কোথায়। এটা ইউজুয়ালি হয় কি, আমাদের যে পোস্টেরিয়র আইলিয়াক ফসাড আছে, সরি পোস্টেরিয়র আইলিয়াক ক্রেস্ট, দুইটা পোস্টেরিয়র আইলিয়াক ক্রেস্টকে জয়েন করলে যে লাইনটা থাকবে এইটা এখানেই করে ইউজুয়ালি, ঠিক আছে। সো L3 L4 লেভেলে আমরা আমাদের যে নিডেল আছে সেই নিডেলটুকে আমরা CSF কালেকশন করব, ঠিক আছে। কালেকশন করে আমরা ইউজুয়ালি 6 থেকে 10 ml নেয়, এবং এটা 4টা বোতলে কালেক্ট করবো আমরা, ঠিক আছে। 1 ml 1 ml করে, 1 2 3 4 বা এরকম করে 2 ml করে নিলেও সমস্যা নেই। 4টা বোতলে নিয়ে রোগীর নাম এবং মানে ইন ডিটেলস, টাইম অফ কালেকশন অফ স্যাম্পল সব কিছু লিখে 4টা বোতলেই লাগাই ফেলবো এরকম করে। লাগানোর পরে 4টা আমরা 4 জায়গায় দিব। একটা দিব হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, 2টা দিব হচ্ছে প্যাথোলজিতে, আর একটা দিব হচ্ছে মাইক্রোবায়োলজিতে। বায়োকেমিস্ট্রি হচ্ছে চেক করবে এর গ্লুকোজ লেভেল, তারপর বিভিন্ন লেভেলস আর কি, গ্লুকোজ লেভেল, ক্লোরাইড লেভেল, আমরা পরবর্তীতে দেখবো যে কী কী লেভেল দেখবো। একটা দেখবে হচ্ছে কি বললাম, প্যাথোলজি। প্যাথোলজি 2টা, প্যাথোলজি 2টা কী কী দেখবে, একটা হচ্ছে সাইটোলজি দেখবে, যেখানে কোনো ম্যালিগনেন্ট সেল আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, একটা দেখবে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি কি কালচার করে দেখবে যে কোনো অর্গানিজম আছে কিনা, ঠিক আছে। আর প্যাথোলজি আরেকটা দেখবে, আমি এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, ওয়েট একটু চেক করে বলছি আমি, ঠিক আছে। আচ্ছা, সরি লেট করার জন্য। একটা হচ্ছে ম্যালিগনেন্ট সেল দেখে সাইটোলজি দেখবে যে ম্যালিগনেন্ট কোনো সেল আছে কিনা, আর আরেকটা দেখবে হচ্ছে সেল কাউন্ট কেমন, ঠিক আছে। সেল কাউন্ট কি, WBC কেমন, RBC কেমন, এইসব প্যাথোলজি দেখবে, ঠিক আছে। সো এভাবে আমরা উইথিন 1 আওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, 1 আওয়ারের মধ্যে আমাদের পেশেন্টের স্যাম্পল ল্যাবরেটরিতে পৌঁছাতে হবে। কারণ দেখো, লাম্বার পাংচার কিন্তু খুব একটা সফিস্টিকেটেড একটা প্রসিজার, ঠিক আছে। এটা কিন্তু হেলাফেলা করার মতো কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব 1 ঘন্টার মধ্যে আমরা ল্যাবে পাঠিয়ে দেবো। এখন CSF এক্সামিনেশন করে আমরা কী কী টেস্ট করি দেখো, আমরা কী কী দেখি। নর্মাল CSFটার অ্যাপিয়ারেন্স কেমন, দেখো নর্মাল কী থাকে, ক্লিয়ার থাকবে, ঠিক আছে। কিন্তু তোমার যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থাকে তাহলে টার্বিড হবে, ভাইরালে ক্লিয়ার থাকবে, টিউবারকুলারে একটু কব ওয়েব বা স্পাইডার ওয়েব ফর্মেশন হবে, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবে যে স্পাইডার ওয়েব, ফাঙ্গাল মেনিনজাইটিস, অ্যাকিউট এই দুটো আমাদের দরকার নেই, ঠিক আছে। আমাদের মেইনলি প্রফের জন্য লাগে এই প্রথম 4টা, নর্মাল কেমন, ব্যাকটেরিয়াল কেমন, ভাইরাল কেমন, টিউবারকুলার কেমন। প্রেশার দেখো নর্মালি থেকে 90 to 180 মিলিমিটার। বাকিগুলোতে যে কোনো ইনফেকশনে আমাদের প্রেশারটা একটু বৃদ্ধি পায়, ঠিক আছে। দেখো সবগুলোতে ইনক্রিজ হয়। WBC নর্মালি থেকে 0 থেকে 8, কিন্তু ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে 1000 থেকে 10,000 পর্যন্ত রাইজ করতে পারে, ঠিক আছে। ভাইরালে 5 থেকে 300 এবং টিউবারকুলারে 100 থেকে 600। এই নাম্বারগুলো না খুবই মানে ভ্যারিয়েবল, এগুলো দেখবা যে এক এক জায়গায় এক এক রকম, রবিনসে একরকম, তারপর হচ্ছে প্যাথোমাতে একরকম। সো বেটার হচ্ছে তোমরা যে বই ফলো করো সেই বই থেকে যদি লেখো দেন ইটস ওকে, কারণ এগুলোর কোনো মানে নির্দিষ্ট মান নেই যে এই মানটাই ঠিক এই মানটাই ভুল, ঠিক আছে। সো এগুলো নিয়ে প্যানিক করার কিছু নেই, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, যতটুকু না বুঝালেই নয়। আচ্ছা, প্রোটিন দেখি এরপর। প্রোটিনটা কি 15 থেকে 45 থাকে নর্মালি। এখন দেখো যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইরালে, একমাত্র ভাইরাল মেনিনজাইটিসে প্রোটিনটা শুধু ইনক্রিজ করে, আর ভাইরাল মেনিনজাইটিসে বাকি সব পেরিমিটার কিন্তু নর্মাল, যেরকম গ্লুকোজ নর্মাল, ক্লোরাইড নর্মাল, ঠিক আছে। একমাত্র প্রোটিনটা ইনক্রিজ করে। সো এই প্রোটিনটা আমার ভাইরাল মেনিনজাইটিসটা ডিটেক্ট করতে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা,
টিউবারকুলার মেনিনজাইটিসও একটু ইনক্রিজ করে, ঠিক আছে। আচ্ছা, গ্লুকোজটা কি দেখো, নর্মালি 50 থেকে 80। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে কমছে, টিবিতে কমছে, কিন্তু ভাইরালে কিন্তু নর্মাল থাকছে। এটা কেন? এটা দুইটা মতবাদ আছে। একটা মতবাদ হচ্ছে, এটা কিন্তু তোমার রিটেনে জিজ্ঞেস করে যে একই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে গ্লুকোজ কেন কমে যায়। কমে যায় কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ব্যাকটেরিয়াটা আছে, ব্যাকটেরিয়াটা নিজে গ্লুকোজ খায়, ইউটিলাইজ করে, এটা তো তোমরা দেখেছো, পড়েছো মাইক্রোবায়োলজিতে। কিন্তু ভাইরাস কিন্তু সে কিন্তু গ্লুকোজ ইউটিলাইজ করে না বেঁচে থাকার জন্য, যার জন্য যখন ইউটিলাইজ হবে তখন কী হবে, গ্লুকোজ কমে যাবে স্বভাবতই। এই জিনিসটাই হয়। আর আরেকটা জিনিস কি, এখানে বলা আছে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার যেটা আছে, মানে ব্লাড থেকে গ্লুকোজ তো সিএসএফে যেতে হবে। যখন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তখন এই গ্লুকোজ ট্রান্সপোর্টারটা বন্ধ হয়ে যায়, যার জন্য ব্লাড থেকে আর গ্লুকোজ সিএসএফে যায় না, যার জন্য কমে যায়। সো এটা এক জায়গায় আমি পেয়েছি, বাট তোমরা ম্যাডামরা জিজ্ঞেস করলে আগে এটাই বলবে যে ব্যাকটেরিয়া গ্লুকোজ ইউটিলাইজ করে কমায় ফেলে, যেটা ভাইরাস করে না। তাও যদি না মানে তখন এটা বলতে পারো। আচ্ছা, লাস্টলি হচ্ছে ক্লোরাইড। এটাও খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের মেইন প্যারামিটার হচ্ছে প্রেশার, অ্যাপিয়ারেন্স, গ্লুকোজ এবং প্রোটিন। আচ্ছা, এখন হচ্ছে মেনিনজাইটিসের কজ কী কী। মেনিনজাইটিসের কজ হচ্ছে, প্রথমে ইনফেক্টিভ কজটা আমরা চিন্তা করি। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল, একটা হচ্ছে ভাইরাল, একটা হচ্ছে ফাঙ্গাল। এখন ব্যাকটেরিয়াল যেটা আছে সেটা হচ্ছে, দেখো নিওনেটস মানে কি, প্রথম 28 দিন, তাই না? আচ্ছা, এখানে কি হয়, প্রথম নিওনেটসদের ইকোলাই দিয়ে বেশি হয়, কারণ ইকোলাই জানো এটা হচ্ছে মায়ের ভ্যাজিনাল ট্র্যাক্টে থাকে। সো যখন বাচ্চা জন্ম নেয় তখন দেখা যায় যে ভ্যাজিনাল ট্র্যাক্ট দিয়ে আসার সময় তার সেও ইনফেক্টেড হয়ে যায়, সেখান থেকে মেনিনজাইটিস হতে পারে। আর কি আছে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, আরেকটা কি আছে লিস্টেরিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের রিটেনে এসেছিল। এটা রিটেন প্লাস ভাইভার জন্য ইনফিনিটি স্টার, এবং এটা শুধু প্যাথোলজি না, এটা মাইক্রোবায়োলজির জন্য ইনফিনিটি স্টার। তারপর দেখো 6 days to 6 years, এখানে হবে হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিজেরিয়া মেনিনজাইটিস এবং হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই তিনটা। এবং যখন বয়স্ক হবে এসব তো আছে, সাথে যোগ হবে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটি আর কিছু না। ভাইরালের মধ্যে কমন কিছু ভাইরাস, যেরকম হচ্ছে এন্টেরোভাইরাস, মামস, কমন ভাইরাসগুলোই আমরা এখানে লিখি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, দেখো লেখা আছে এন্টেরো, মামস, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, এসএইচভি, এবং কিছু ফাঙ্গাল এবং প্রোটোজোয়াল আছে, যেরকম হচ্ছে অ্যামিবা আছে, ঠিক আছে, সিস্টিসার্কি আছে। এটা নট এ বিগ ডিল। তারপর দেখো নন ইনফেক্টিভ, তার মানে কোনো অর্গানিজম দিয়ে হয়নি, যেরকম কী হতে পারে, ম্যালিগন্যান্ট ডিজিজ, ব্রেস্ট কার্সিনোমা থেকে মেটাস্টেসাইজ করে মেনিনজাইটিস হতে পারে, লাংস কার্সিনোমা, লিউকেমিয়া, লিম্ফোমা। তারপর ইনফ্লেমেটরি ডিজিজ থাকতে পারে, সার্কোইডোসিস, এসিলি, ব্যাশিস ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এখন তো কোয়েশ্চেন করার সুযোগ নেই। যদি এরপরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আমরা মেসেঞ্জারে গ্রুপে কোয়েশ্চেন করবো, আমি আমার যথাসাধ্য ট্রাই করবো তোমাদের অ্যান্সার করার জন্য। ধন্যবাদ সবাইকে।